এসছেন। আর যারা আসতে পারেননি তারা হয়তো পরে দেখবেন কিংবা ফেসবুকেও দেখছেন হয়তো। তো গুড মোদিকের মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আর সবাই সাবধানে থাকবেন। এখন যা সিচুয়েশন চলছে সেই বেসিসে বলছি আর কি। তো আজকে আমাদের যে প্রোগ্রামটা আমরা স্টার্ট করব আর কি, সেটা হচ্ছে প্রজিউমার পাওয়ার বলে। আমরা দুটো ওয়ার্ড শুনে এসেছি, একটা হচ্ছে প্রডিউসার আর একটা হচ্ছে কনজিউমার। আর মোটামুটি প্রতিটা মানুষ কোনো না কোনো জায়গায় সবসময় কনজিউমার তো থাকবেই। প্রডিউসার খুব কম সংখ্যক লোকজন হতে পারে, কিন্তু কনজিউমার কিন্তু সবাই। তো সবাইকে কিন্তু কনজিউম করেই যেতে হবে যতদিন সে বাঁচবে। তো সেক্ষেত্রে এখানে এই দুটো ওয়ার্ড আমরা পেয়েছি, একটা প্রডিউসার একটা কনজিউমার, ঠিক আছে। তো এই দুটোকে যদি পাঞ্চ করা যায় তাহলে কিন্তু প্রডিউসারের প্রো আর জিউমার যেটা আছে এইটা হচ্ছে কনজিউমার থেকে এসছে। সেই জন্য দুটোকে ক্লাব আপ করে এই ওয়ার্ডটা এসছে হচ্ছে প্রজিউমার। এই প্রজিউমার ব্যাপারটা কিন্তু এখন ভীষণ ভাবে আপনার পপুলার হয়েছে সব জায়গায়, ঠিক আছে। এই এই এটা একটু মানে এটাকে বলে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করলে এটা দেখা যাবে। তো আজকে আমরা ওটাই দেখব যে প্রডিউসার হলে কি লাভ আর কনজিউমার হলে কি লস আছে বা কি লাভ আছে, পুরো ব্যাপারটাই আজকে দেখবো। দেখে এখান থেকে বোঝা যাবে আর কি। তো আমি বলার আগে একটা জায়গায় বলে নিই যে আজকে যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমরা কথা বলছি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ গ্রো করেছে। এবং লাস্ট ইন্ডিয়ার আমি একটা স্ট্যাটিস্টিক্স বলছি, এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে কয়েকটা যারা লিগাল বড় কোম্পানিজ আছে, যারা প্রকৃত মানে ঠিকঠাক ভাবে ডিরেক্ট সেলিং কোম্পানি আর কি, তারা মিলে কিন্তু 7,500 কোটি টাকা ক্রস করেছে এই কিছুদিন কয়েক মাসের মধ্যে। এইটা কিন্তু ইন্ডিয়া একটা বড় রেকর্ড। প্লাস ওয়ার্ল্ড ওয়াইড আমি বলে দিই 1400 লক্ষ কোটি টাকা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড টার্নওভার ক্রস করে গেছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যদি ধরি, ঠিক আছে। মানে যাই যে কোম্পানিগুলো প্রডিউস করে ডাইরেক্টলি সেল করছে টু দ্য কনজিউমার, সেগুলোকে আমরা বলি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এবারে আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন সবটাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রজিউমার পাওয়ার পার্ট ওয়ান আমি করছি। দুটো পার্ট আছে এখানে, একটা পার্ট ফার্স্ট পার্টটা আছে করছি, সেকেন্ড পার্টটা আমি নেক্সট দিন করব, ঠিক আছে। কারণ হচ্ছে একসঙ্গে দুটো পার্ট করতে গেলে জিনিসটা অনেক ক্লামজি হয়ে যাবে, আর একসঙ্গে অনেকটা কভার করতে গেলে অনেক ফাস্ট করতে হবে। তার থেকে বেটার হচ্ছে দুটো পার্টে আমি এটাকে ভেঙেছি আর কি, ঠিক আছে। তো প্রজিউমার ভার্সেস ডিপ ডিসকাউন্টার্স। এখন আমাদের ইন্টারনেটের যুগে দেখা যাচ্ছে আমরা বিশেষ করে এখন এতভাবেই আমাদেরকে প্রভাবিত করছে, যারা প্রডিউসার আছে তারা বলছে বিভিন্নভাবে অফার দিচ্ছে, প্রচন্ড ডিসকাউন্ট দিচ্ছে। তার থেকে কি দেখা যাচ্ছে যে আমরা বেশি করে কিভাবে জিনিসগুলো আরো বেশি করে পারচেস করছি, যেখানে আমার দুটো দরকার সেখানে আমাকে দেখা যাচ্ছে তিনটে কিনে নিতে হচ্ছে। তো এইভাবে আর কি আমাদেরকে এ করা হচ্ছে। তো এই স্টার্ট করার সময় আমি বলে নেব এই প্রজিউমার কনসেপ্টটা কোথা থেকে এসেছিল, ঠিক আছে। এটা ইউএসএ তে 100 বছরের বেশি পুরনো। এখানে দেখবেন একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, ইয়োর স্টোর, ঠিক আছে, why it pays to buy from yourself। মাঝখানে দেখুন ইয়োর স্টোর আছে, ডান দিকে আছে বাই ইন বাল্ক সুপার ডিসকাউন্ট স্টোর, আর বাঁ দিকে হচ্ছে জায়েন্ট চেইন ডিসকাউন্ট স্টোর। এটা ইউএসএ তে একটা স্যাম স্টোর্স বলে একটা দোকান ছিল। তারা একটা বিশাল কিছু দোকান না হলে মোটামুটি ভালো ব্যবসা করতো। তো তাদের একটা খুব সুন্দর ফ্যামিলি ছিল সেই ভদ্রলোকের, এবং উনি খুব সুনামের সঙ্গে ব্যবসা করতেন, এবং যারা কাস্টমার আসতো তাদের সঙ্গে ওটা খুব ভালো একটা রিলেশন ছিল ওনাদের, মোটামুটি খুব ভালো রিলেশন ছিল। তো তার কিছুদিন পরে দেখা যাচ্ছে উনি ভালোভাবে ব্যবসা চালাচ্ছেন, হঠাৎ করে দেখছেন যে ওনার বাঁদিকে একটা সুপার ডিসকাউন্ট স্টোর খুলছে, আর ডান দিকে দেখা যাচ্ছে যে ওখানে একটা ডিসকাউন্ট জায়ান্ট চেন ডিসকাউন্ট স্টোর খুলছে। কিছুদিন ধরে উনি দেখতে পাচ্ছেন যে ওখানে নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে। তো তখনই ওনার কাছে যখন খবর এলো, তখনও উনি অতটা গুরুত্ব দেননি, আগে থেকে চিন্তা ভাবনা কিছু করেননি। তো উনি যেটা করছিলেন, দেখতে চাইছিলেন কি হয়। তো ওয়ান ফাইন মর্নিং দেখলেন যে দুটো
বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে এবং আস্তে আস্তে ওখানে প্রোডাক্টস আসতে শুরু করেছে এবং যে লাইন অফ প্রোডাক্টস নিয়ে ওনারা কাজ করতেন সেটা দেখা গেল যে সেম লাইন অফ প্রোডাক্টস যেটা উনি নিজে করতেন সেই প্রোডাক্টস নিয়ে ওরা আসছে। এখন তার মাথায় একটা চিন্তা হলো যে এরা তো লিখছে বাইরে বড় বড় করে বোর্ড দিয়েছে যে বাই ইন বাল্ক সুপার ডিসকাউন্ট স্টোর, আর একজন দিয়েছে জায়ান্ট চেঞ্জ ডিসকাউন্ট স্টোর, এবং এটা দেখা যাচ্ছে জায়ান্ট চেন ডিসকাউন্ট স্টোর যেটা সেটা কিন্তু আরো অন্যান্য সিটিজেও ওদের ইউএসএ তে এই কোম্পানিটা ছিল, এই বিজনেসটা। আর যারা সুপার ডিসকাউন্ট স্টোর তারাও বাইরে করে লিখে দিয়েছে এখানে আনবিলিভেবল প্রাইস, চিপেস্ট ইন দ্য মার্কেট, এইভাবে ওরা অ্যাড দিয়ে রেখেছে। তো তখন দেখা গেল যে ওনার দোকানে যে ফুটফলসটা ছিল স্যাম স্টোরে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে লাগলো। তো যখন কমতে লাগলো তখন দেখা যাচ্ছে উনি প্রচন্ডভাবে চিন্তিত হয়ে পড়লেন। উনি ভাবলেন যে আমিও এদের মতন ডিসকাউন্ট দিই। তারপরে ভাবলেন সেটা দিলে তো হবে না, কারণ হচ্ছে এরা খুব বাল্ক এতে পারচেজ করে, যেহেতু ওদের পারচেজটা বাল্কে সেটা অবভিয়াসলি ওনারা অনেক কম দামে পান। তখন ওনারা চিন্তা করলেন যে এইভাবে তো হবে না। কিছুদিন যেতে যেতে দেখা গেল যে ওনার দোকানে আর কোনো লোক আসছে না, যারা কাস্টমাররা তারা শুধু দূর থেকে হাত নেড়ে দিয়ে ভালো আছেন বলে চলে যাচ্ছে। সেখান থেকে যেহেতু ওরা অনেক ডিসকাউন্টেড প্রোডাক্টস পাচ্ছে, ডিসকাউন্টে পাচ্ছে, সেই জন্য নেওয়ার জন্য ওখানে চলে যাচ্ছে। তখন ওনার মাথায় এলো যে না, কিছু একটা আমাকে বার করতে হবে। তো ইন দ্য মিন টাইম কি হলো, একজন ওনার পুরনো কাস্টমার ওখান দিয়ে ওনার এতে ঢুকলেন আর কি। ঢুকে উনি বললেন যে না এটা তো আমার স্টোর নয়, এটা তো স্যাম স্টোর, এইখানে এই এই দোকানটা তো আমি খুঁজছিলাম না, বলে ভদ্রলোক বেরিয়ে গেলেন। তখন ওনার মাথায় ক্লিক করলো যারা কাস্টমার আমার কাছে আসছে তারা কিন্তু আমার দোকানটাকে আমার আমার পার্টিকুলার প্রপার্টি ভাবছে, তাদের নিজস্ব দোকান ভাবছে না। তো এইটার জন্য একটা কারণ হতে পারে। তখন উনি করলেন কি, ওনার যারা এমপ্লয়িজ আছে তাদের সঙ্গে ডিসকাস করলেন যে তোমরাও আমাকে হেল্প করো, তোমরা তো এতদিন ধরে আমার এখানে কাজ করছো, তোমাদের যদি মাথায় কোনো আইডিয়া থাকে তখন বলো। তখন অনেক পুরনো স্টাফ যারা ছিল তারা বিভিন্ন আইটেম দিতে শুনলো। কেউ বললো না আমরাও প্রচুর ডিসকাউন্ট দেবো, ওদের ওদের থেকে কম দেবো। আবার একজন বলল কেন একটা কাজ করা যেতে পারে, আমরা যদি ওদেরকে বলি যে এই ডিসকাউন্ট আমাদের যে স্টোরটা আছে এই স্টোরটা আপনাদের দোকান, এবং ওদেরকে আমরা একটা ইকুইটি পার্টিসিপেশন দেবো, এখানে একটা পার্টনারশিপ দেবো, তাতে কি হবে, তাদের আমাদের একটা পার্সেন্টেজ ওদেরকে আমরা অফলোড করব। এবং আরেকজন বললো না এটা আরো বেটার হতে পারে যদি তারা যদি রেফার করে, আমাদের প্রোডাক্ট যেহেতু সিমিলার প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টটা যদি তারা রেফার করে, রেফার করার এগেনস্টে তাদের লোকজন যদি আমাদের দোকানে আসে তাদেরকে কিন্তু তার এগেনস্টে আমরা টাকা দিতে পারি। তখন ওনার মাথায় খেললো বা এই বুদ্ধিটা তো খুব ভালো। উনি করলেন কি, আস্তে আস্তে নিজেদের মধ্যে বসে একটা ডিসিশন নিলেন যে ঠিক আছে আমরা ইকুইটি পার্টিসিপেশন দেব, যারা আমাদের এখান থেকে কিনবে তাদেরকে অ্যাজ আ পার্টনার হিসেবে নেব, এবং তাদেরকে একটা অপরচুনিটি দেবো যে তোমাদের এখান থেকে তোমরা যদি রেফার করো, তারা যদি আমার এখান থেকে কেনে তাহলে কিন্তু তার উপরে আমি একটা ভালো টাকা তোমাদেরকে রিটার্ন দেবো। তো সেক্ষেত্রে উনি বললেন কি ওনার দোকানের নামটা চেঞ্জ করে দিলেন, উনি লিখে দিলেন ইয়োর স্টোর। এবারে উনি যখনই এই জিনিসটা বলতে শুরু করলেন সবার সঙ্গে যে তুমি এখান থেকে কিনলে তুমি এখান থেকে পাবে হচ্ছে তুমি যেটা খরচা করবে তার থেকে একটা পোর্শন টাকা তোমাকে আমি দিয়ে দেবো ব্যাক করে। তো এটা যেহেতু তোমার নিজের দোকানের হিসেবে হচ্ছে আর তুমি এখানে একটা পার্টনার হিসেবে থাকছো, তখন দেখা গেল যে মানুষ কিন্তু এই আইডিয়াটা খুব ভালোভাবে নিলেন। তারপরে দেখা গেল অনেকেই এখানে ভিড় বাড়াতে শুরু করলেন ওর দোকানে, এবং এখান থেকে যারা কিনতে শুরু করলো তারাও কিন্তু আস্তে আস্তে একটা বিজনেসম্যান হয়ে উঠলো, তারাও বিজনেস ডেভেলপ করতে শুরু করলো। তখন দেখা গেল যে পাশে যে দোকানগুলো এতদিন খুব ডিপ ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার চেষ্টা করছিল তাদের দোকানগুলো কিন্তু আস্তে 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 বিক্রি কমে যেতে শুরু করলো, এবং মানুষের ভিড়টা কিন্তু এখানে স্টার্ট করতে শুরু করলো। এরপরে দেখা যায় আস্তে আস্তে এই স্টোরটা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন সিটিজে ছড়াতে থাকে, কারণ মানুষ এই কনসেপ্টটা ভীষণ ভাবে নিয়েছিল, এবং তার থেকে কিন্তু আস্তে আস্তে এই প্রজিউমার কনসেপ্ট যেটাকে আমরা বলি, এই প্রজিউমার কনসেপ্টটা তারপরে এসছে। নেক্সট স্লাইড। এবার আমাদের মনে বেশ কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু আমাদের করা উচিত, এতদিন আমরা করিনি, কিন্তু এখন কিন্তু টাইম এসছে যে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা ভাবনা করবো। দেখুন আপনার স্টোর কি কোনোদিন আপনাকে অফার দিয়েছে যে প্রতি প্রোডাক্টসে আপনাকে হিউজ একটা রিবেট দেবে? আপনি যেখান থেকে ধরুন কিনছেন প্রোডাক্টগুলো, সেখান থেকে কিনলে আপনাকে কি বলছে যে আপনি যদি রেকমেন্ড করেন
তাহলে কিন্তু এর এগেনস্টে একটা আপনাকে ইনকাম দেব, ঠিক আছে। আপনি যখন কোনো একটা জিনিস কিনছেন কোনো দোকান থেকে, যেখান থেকে আপনি কিনে, সেখান থেকে দেখা যাচ্ছে যখনই জিনিস কিনছেন তখন কি আপনাকে দোকানদার কোনো পে ব্যাক করছে, কোনো টাকা কি তা আপনাকে ফেরত দিচ্ছে? সেটা দিচ্ছে না। তো আপনি যদি কোনো একটা কোম্পানি নিজে ওনার হন, আপনি কিন্তু আপনার যদি নিজের দোকান থাকে, আপনি কি অন্য দোকান থেকে কিনবেন? এটা কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন করতে হবে যে আমরা যদি আমাদের নিজস্ব দোকান হয় তাহলে কি আমি বাইরের দোকান থেকে কিনতে যাব? তো আপনি এই যে ডিসকাউন্ট স্টোর থেকে আমরা জিনিস কিনি যেখানে হিউজ ডিসকাউন্টে দেয়, ঠিক আছে, তারা কি কোনোদিন আমাদের বলে যে এখানে তুমি জিনিস কিনছো এতদিন ধরে, তোমাকে আমার বিজনেসের এখানে একটা পার্টনারশিপ দিচ্ছি, একটা ইকুইটি পার্টনারশিপ আপনাকে দিচ্ছি? কোনোদিন জিজ্ঞেস করে? ঠিক আছে। তো এবারে হচ্ছে যে ই কমার্স যে ব্যাপারটা এসছে, লাস্ট পয়েন্ট এখানে দেখা যাচ্ছে এই স্লাইডে, ই কমার্সে যে এক্সপ্লোশন এখন হয়েছে এবং আরো দিনের পর দিন এটা হবে, যে এখানে কি সত্যি আমরা কিছু পাচ্ছি নাকি আমাদের এখান থেকে আমাদের পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু চিন্তার বিষয়। এবং আমরা যেখান থেকে কিনে আসছি এত বছর, কিনে এসে আলটিমেটলি আমাদের কি হচ্ছে সেটা আমাদের কিন্তু দেখতে হবে। নেক্সট স্লাইড। যেভাবে the way of producing and consuming at the same time is known as a prosuming. prosuming এর মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি কনজিউম করছি অ্যাজ ওয়েল অ্যাজ আমি প্রডিউস করছি। কি প্রডিউস করছি? প্রডিউসিং ওয়েলথ অ্যাট দ্য টাইম অফ কনজিউমিং দ্য প্রোডাক্ট। মানে আমি প্রোডাক্ট কনজিউমও করছি অথচ আমার একটা ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে, দ্যাট ইজ কল্ড প্রজিউমিং। ঠিক আছে। আমি যখন জিনিস কিনছি খুব ডিসকাউন্টে, তখন কি হচ্ছে আমি হয়তো স্পেন্ড করছি লেস, মানে আমি খরচাটা কিন্তু কম করছি, কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনার কিন্তু স্টিল ইউ আর স্পেন্ডিং দ্য মানি, আপনার কিন্তু টাকাটা বেরিয়ে যাচ্ছে। হতে পারে আপনি 100 টাকা জিনিসটা কিনলেন, আপনাকে ডিসকাউন্ট 20% দিল, তার মানে 80 টাকা, কিন্তু আপনি দেখলেন 20% মানে 20 টাকা আমার বাঁচলো, কিন্তু আপনার 80 টাকা যে বেরিয়ে গেল সেটা কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। ঠিক আছে। সেটা কিন্তু কি হচ্ছে, যত আপনি কনজিউম করছেন, যত প্রোডাক্ট কিনছেন, তত কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স থেকে কিন্তু সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, এই টাকাটা কিন্তু মাইনাস হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর জীবনেও কিন্তু এই টাকাটা কিন্তু ফেরত আসবে না। কিন্তু প্রজিউমিং এর ক্ষেত্রে কি হচ্ছে, বাট ইন প্রজিউমিং ইউ মেক মানি ওয়াইল ইউ আর স্পেন্ডিং। যখন আপনি জিনিসটা খরচা করে কিনছেন তখন কিন্তু আপনার কাছে একটা টাকা ব্যাক আসছে। ঠিক আছে। এটা সেটা বিভিন্ন ভাবে ব্যাক আসছে, রাইট। তো সেটা কিন্তু ইউ আর গেনিং মানি অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেভিংস আপনার হচ্ছে। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন আপনি ডিসকাউন্টে কিনছেন, ঠিক আছে, আপনার ব্যাংক থেকে আমি যেটা বলছিলাম টাকাটা কিন্তু সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্রজিউমিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টে সেটা ব্যাক আসছে, রাইট। তো সেক্ষেত্রে কিন্তু আমার এই টাকাটা আমার কাছেই ফিরে আসছে। এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাইং এ হোম। আপনি যখন একটা বাড়ি কিনছেন কিংবা একটা ফ্ল্যাট কিনছেন, এটা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল। সেখানে কি হচ্ছে, আপনি ওই বাড়িতে থাকছেন না, বাড়িটা কিনলেন, কিন্তু আপনার যে ইনস্টলমেন্টটা আপনি পেমেন্ট করছেন সেটা থেকে কি হচ্ছে, সেখান থেকে একটা ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে। আলটিমেটলি কিন্তু আপনার যে বাড়িটা হলো, যেটা আপনার অ্যাসেট, ঠিক আছে, ওই অ্যাসেটের কিন্তু অ্যাপ্রিসিয়েশন হয় সবসময়, ডেপ্রিসিয়েশন কিন্তু হয় না। আপনার একটা ফ্ল্যাট কিনলেন, আস্তে আস্তে তার কিন্তু দামটা বাড়তে থাকে, আপনি যেরকম যেরকম তার কিস্তি শোধ করতে থাকছেন আপনার কিন্তু ভ্যালুয়েশনটা কিন্তু বাড়তে থাকছে। এবং মার্কেটে যে কোনো ধরনের যখন বাড়ি বা ধরুন ফ্ল্যাট যাই কিনুন, তার কিন্তু অ্যাপ্রিসিয়েশন হয় প্রাইসে। তো এখানে কি হচ্ছে, আপনি বাড়িটা কিনলেন, আপনি মর্টগেজ দিয়ে আপনি লোন শোধ করছেন, কিন্তু যেরকম যেরকম ইনস্টলমেন্ট দিচ্ছেন তার এগেনস্টে কিন্তু আপনার আস্তে 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 কিন্তু সম্পত্তিটা আপনার কাছেই চলে আসছে। যে কারণে যখন কোনো লোন নিয়ে বাড়ি কেনা হয় সেটাকে কিন্তু এক্সপেন্স হিসেবে না দেখিয়ে ওটাকে কিন্তু দেখানো হয় অ্যাসেট পারচেজ হিসেবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে মানে ওইটা কিন্তু অ্যাসেট হিসেবে ঢুকছে। ঠিক আছে। মানে আপনার লাইবিলিটি সাইডে ওটা পড়ছে না, ওটা অ্যাসেট সাইডেই পড়ছে। সেক্ষেত্রে আমরা যখন প্রজিউমিং করছি তখন কিন্তু আমরা কিনছি ঠিকই, কিন্তু তার এগেনস্টে আমরা যেটা ব্যাক পাচ্ছি তাতে দেখা যাচ্ছে কিন্তু আমাদের এইটা কিন্তু একটা অ্যাসেট ক্রিয়েশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্পেন্ড হচ্ছে না পুরো ব্যাপার। এবারে দেখা যাক যে মিলিয়নার্স যারা আছে
তারা তারা কি করে, মানে এইটা একটা বই থেকে আমি বলছি, একটা উদাহরণ দিয়ে বলছি। রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে একটা বই আছে। সেই বইতে রবার্ট কিওসাকি উনি লিখেছেন বইটা। ওনার লেখার মধ্যে যেটা উনি বলতে চেয়েছেন যে ওনার দুটো পিতা ছিল, একজন ছিল নিজের মানে যিনি জন্ম দিয়েছিলেন সেই পিতা, আর একজন হচ্ছে ওর বন্ধুর বাবা, তাকেও গডফাদার হিসেবে দেখতো আর কি, সেই হিসেবে উনি পিতা বলে ওকে সম্বোধন করতেন। তিনি একজন হাইলি সাকসেসফুল বিজনেস পার্সোনালিটি এবং মিলিয়নিয়ার ছিলেন সেই সময়। তো তার থেকে উনি যা শিক্ষা পেয়েছিলেন, তিনি ওনাকে সবসময় বলতেন যে তুমি সবসময় জিনিস যেটা চিন্তা করবে সেটা হচ্ছে তোমার কিন্তু লাইবিলিটি তুমি কিনো না, তুমি যাই ইনভেস্ট করবে যাই খরচা করবে দেখবে যেন সেটা অ্যাসেট হিসেবে তোমার কাছে আছে, নট নট লাইবিলিটি। গাড়ি, একটা গাড়ি কেনা কিন্তু লাইবিলিটি, ঠিক আছে, তার কিন্তু ডেপ্রিসিয়েশন হয়। আপনি ইনস্টলমেন্টে কিনুন না, কিন্তু বাড়ি কেনাটা কিন্তু আপনার অ্যাসেট, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ওই বইয়ের মধ্যে অনেক স্পষ্টভাবে বলা আছে। এবং মিলেনার্সরা কি করেন সেই জিনিসটা কিন্তু উনি দেখে এবং ওনার রিসার্চ পেপার হিসেবে ওই বইটাকে উনি লঞ্চ করেন। ওটা ওয়ান অফ দ্য ফেমাস বুকস অ্যাভেলেবল, এবং ওটা খুব মানে হাই সেলিং বুক তার মধ্যে পড়ে আর কি, ঠিক আছে। তো যে কোনো মিলিয়নার্স তারা কিন্তু সবসময় যে কোনো মানি যখনই স্পেন্ড করছে তখন দে আর লুকিং ফর দ্য অপরচুনিটিস, কি সেখান থেকে আমি কি করে এখানে আমার একটা ইনকাম বাড়াতে পারি, ঠিক আছে। এবারে ধরুন স্পেন্ডিং এর থেকে সবসময় ওরা দেখে যে আমি ইনভেস্ট করছি, যে কোনো জিনিস কিনছে। তো এখানে প্রজিউমিং কি হচ্ছে, প্রজিউমিং এ আপনি যখনই জিনিস কিনছেন তখন কিন্তু আপনার স্পেন্ডিং না হয় আপনার কাছে কিন্তু ওটা অ্যাসেট হিসেবে ব্যাক আসছে, ঠিক আছে। সেই কারণে মিলিয়নিয়ার্সরা সবসময় যেটা করে সেটা হচ্ছে ওরা অ্যাসেট কেনার দিকে বেশি ইন্টারেস্টেড রাদার দেন লাইবিলিটিস, ঠিক আছে। সবসময় যা যেটাই জিনিস কিনছে তখন ভাবছে এর এগেনস্টে আমি কি পেতে পারছি বা কি আসছে আমার কাছে। এই চিন্তা ভাবনাটা কিন্তু চেঞ্জ করার একটা সময় এসছে এখন। এই যে আমি যেটা বলছিলাম চিন্তা ভাবনাটা চেঞ্জ করার সময় এসছে। এখন যা সিচুয়েশন, প্যান্ডেমিক এর পরে মোটামুটি সবার কাছে এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে কি একটা সোর্স অফ ইনকাম থেকে আর কিন্তু হবে না, দেয়ার শুড বি আ সেকেন্ড সোর্স অফ ইনকাম। এবং সেটাকে কিন্তু মানে প্রতিটা মানুষকে আজকের দিনে এটা বুঝে গেছে মানুষ যে একটা থেকে কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা সবসময় যেটা মিস্টার সমীর মোদি বলেন যে সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। এই সোচ মানে কি, যে কোনো একটা জিনিস করতে গেলে প্রথমে কিন্তু আপনার চিন্তা ভাবনা যেভাবে চলে আসছে সেখান থেকে কিন্তু চেঞ্জ করতে হবে। যেভাবে চলে আসছেন, ইফ ইউ আর ডুইং হোয়াট মানে হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, if you continue to do what you are doing right now, you continue to get what you have gotten. তো এতদিন ধরে যেটাই করে আসছি সেটাই যদি করতে থাকি তাহলে সেই রেজাল্টটাই পাবো যেটা কিন্তু পেয়ে এসছি। তাহলে কি করতে হবে, আমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে। এখানে একটা ডায়াগ্রাম দেয়া আছে, দেখা যাক। ডায়াগ্রামে দেয়া আছে যে এইখানে একটা, এই যে মলের মধ্যে বিভিন্ন ধরনের কিউবিকলস টাইপের করা থাকে, এইরকম একটা ডায়াগ্রাম দেয়া আছে। সেখানে যদি বলা হয় আপনাকে এখানে স্টার্ট আছে, স্টার্ট থেকে আপনি ফিনিশে যাচ্ছেন, নর্মালি কি হবে, সব মানুষ চিন্তা ভাবনা করবে, আমরা সবাই চিন্তা ভাবনা করবো এখান দিয়ে ঢুকবো, এখান দিয়ে যাবো, কিভাবে ঘুরে 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 2 মিনিট 4 মিনিট ধরে চিন্তা করে তবে এখানে বেরোবো। কিন্তু মিলিয়নের চিন্তা ভাবনা কিন্তু একদম আলাদা, আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা। স্টার্ট এখান থেকে স্ট্রেট একটা লাইন দিয়ে এখানে ফিনিশ, কারণ কোথাও বলা নেই আমাকে এখান থেকে এই বাইরে দিয়ে আমি যেতে পারবো না। তো এই যে আমরা ভেতর দিয়ে সারাক্ষণ ধরে একটা মানে কি বলবো একটা জাম্বলড আপ সিচুয়েশন হয়ে আছে, তার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে খুঁজছি রাস্তাটা কোথায়, না করে কিন্তু একটা অন্যভাবে চিন্তা করলে কিন্তু অনেক ফাস্ট এখান থেকে মুভ করা যায়। সেক্ষেত্রে কিন্তু প্রজিউমিং হচ্ছে একদম অন্য ধরনের চিন্তা একটা। আপনি যতই জিনিস কিনুন ডিসকাউন্টে আপনি কিন্তু সেভিং করতে পারবেন না, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার চিপার যতই আপনি কিনুন, ওই ডিজাইনটা এমন ভাবেই করা আছে ওটা কিন্তু আপনার ইনকাম ক্রিয়েশন হবে না, ঠিক আছে। যারা দেখবেন ম্যাক্সিমাম লোক হচ্ছে ফোকাস করে কি করে, যে আমি একটা যে চিন্তা ভাবনা নিয়ে রয়েছি সেই চিন্তা ভাবনাতেই রয়েছি, যে কি আমাকে আরো বেশি, যে কে কোথায় বেশি ডিসকাউন্ট দিচ্ছে, যেখানে ডিসকাউন্ট দিচ্ছে সেখানে যাচ্ছি। আজকে অ্যামাজন এই ডিসকাউন্ট দিচ্ছে, চলো অ্যামাজন দেখি, ফ্লিপকার্ট এই ডিসকাউন্ট দিচ্ছে, এই ডিসকাউন্ট দিচ্ছে। আমরা কি আরো বেশিতে প্রলোভনে পড়ছি, যে যত ডিসকাউন্ট দিচ্ছে প্রডিউসার গুলো করছে কি এই প্রলোভন গুলো আমাদের দেখাচ্ছে, দেখিয়ে আমাদেরকে মানে মোটামুটি একদম তৈরি করে দিচ্ছে মেন্টালি এমন ভাবে যে আমরা সব সময় খুঁজে বেড়াচ্ছি কে বেশি দিচ্ছে,
কে 20 দিল, কে 10 দিল, কে 25 দিল, কে 30 দিল, আরো আরো বেশি তার কাছে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটাতে কি হচ্ছে, আমার টাকাটা কিন্তু সেই যা খরচা হওয়ার সেটা কিন্তু পুরোটাই বেরিয়ে যাচ্ছে। আমি হয়তো কিছু টাকা সেভ করলাম কিন্তু পুরোটাই বেরিয়ে যাচ্ছে। এবারে ব্যাপারটা কিরকম হয়, এবার ধরুন আমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এক ভদ্রলোকের চাবি হারিয়ে গেছে, গাড়ি করে ফিরছিলেন রাত্রিবেলা। তারপর একটা জায়গা দেখা যায় উনি একটা স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে চাবি কিছু একটা খুঁজছেন। তো কয়েকজন পাশ দিয়ে যাচ্ছিল, তারা এসে জিজ্ঞেস করছে আপনি কি খুঁজছেন? তো বলছেন না আমি এখানে চাবি খুঁজছি, আমার গাড়ির চাবিটা আমি নিয়েছিলাম, তো বাইরে হঠাৎ এখানে কোথাও পড়ে গেছে, তো আমি সেই জন্য খুঁজছি। তো তারা জিজ্ঞেস করছে যে আমরা তারা হেল্প করি আপনাকে, বলছে হ্যাঁ তারা করুন। সবাই কিন্তু লাইটের নিচেই খুঁজছে। তো এক ভদ্রলোক বয়স্ক উনি এসে জিজ্ঞেস করেন আচ্ছা আপনি ঠিক করে বলুন তো কোন জায়গাটা ফেলেছেন? বলছে আমার সেটা কিন্তু আমি ঠিক জানি না কোন জায়গাটা চাবিটা পড়েছে। তো আমার মনে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছন দিকটা আছে, যেখানটা লাইট নেই, ওই জায়গাটা হতে পারে। তো আরেক ভদ্রলোক জিজ্ঞেস করছেন তাহলে আপনি এখানে খুঁজছেন কেন? বলছি এখানে খুঁজছি কারণ এখানে একটা লাইট দেখতে পাচ্ছি তাই। তার মানে আমরা যেটা সমস্ত ছোটবেলা থেকে যেটা দেখে আসছি যে বাইরের পাড়ার দোকান থেকে কেনা, কিংবা এখন আস্তে আস্তে সুপার মার্কেট থেকে হয়ে গিয়ে এখন এটা মলে কনভার্ট হয়েছে, ওখান থেকে আবার ই কমার্স সাইটে চলে এসেছে। এখন সবাই কিন্তু ওই একই জিনিস দেখছে, কোথায় বেশি চিপ পাওয়া যায়। ঠিক আছে, তা আমাদের ফোকাসটা কিন্তু ওই জায়গাতে রয়ে গেছে। তো চাবি কিন্তু শুধু ওই আলোর তলাতে দাঁড়িয়ে কিন্তু চাবি পাওয়া যাবে না। চাবি পেতে গেলে কিন্তু অন্য জায়গায় একটু অন্যভাবে চিন্তা ভাবনা করে এগোতে হবে। ঠিক আছে, ইন্টারনেটের যে ব্যাপারটা এখন এসছে, এখানে কিন্তু প্রজিউমিং ব্যাপারটা আরো ভালোভাবে কিন্তু এখন এর বেনিফিটস গুলো পাওয়া যাচ্ছে। কারণ ইন্টারনেট আসাতে কি হয়েছে, পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠোয় চলে এসছে। সেক্ষেত্রে আমাদের প্রজিউমিং এর যে ব্যাপারটা, সেখানে আমাদের পক্ষে সুবিধা হচ্ছে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো বাড়িতে বসে, আমাকে কোথাও যেতে হচ্ছে না। এক্স্যাক্টলি। তো ইন্টারনেট আসার পরে যেটা হচ্ছে, মানুষের স্পেন্ডিং, কনজিউমার কিন্তু স্পেন্ড করছে বেশি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয় যে প্রডিউসাররা সবসময় চিন্তা করছে যে আমি কিভাবে কনজিউমারদেরকে আমার প্রোডাক্ট গুলো আরো বেশি করে তাদের কাছে পৌঁছে দেবো, বা তারা যাতে বেশি করে কেনে। ঠিক আছে, অনলাইনে কিনলে কি হয়, তো যে আমাদের একটা লিভারেজ পাওয়া যায়। ঠিক আছে, সেই লিভারেজটা কিভাবে পাওয়া যায়, যেমন ধরুন আমি কাউকে রেফার করব বিজনেসটা, আমি রেফার করছি, তার সঙ্গে অনলাইন হচ্ছি, তাকে জুমে মিটিং, যেমন আজকে আমাদের হচ্ছে এইরকম কোনো একটা জুম 1-to-1 করছি, তার সঙ্গে ডিসকাস করছি, কিংবা কোনো একটা আমাদের টিম মিটিং এ তাদেরকে ইনভাইট করছি, তারা আসছে। এখানে কি হয়ে যাচ্ছে, অনলাইন হয়ে যাওয়াতে পুরো আমাদের প্রজুমার ব্যাপারটা কিন্তু অনেকটাই লিভারেজড হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আগে ছিল না। আগে আমরা বেসিক্যালি যার সঙ্গে দেখা হতো তার সঙ্গে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতাম বা শেয়ার করতাম। তো এখানে কিন্তু আরো ইজিলি এখন যেটা হয়ে গেছে, প্রজুমিং ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে জাস্ট ডিউ টু ইন্টারনেট। এবার লেট মি শো ইউ আ চার্ট, এখানে দেখা যাক কি হচ্ছে। যে আমরা প্রডিউসারের মতো যদি চিন্তা করি, তাহলে আমাদের কি লাভ হবে। ঠিক আছে, বাঁদিকে দেখুন কনজিউমার প্ল্যান আছে, ডান দিকে প্রডিউসার প্ল্যান আছে। কনজিউমাররা কি করছে, উই আর স্পেন্ডিং মানি, যাই কিনছি টাকাটা বেরিয়ে যাচ্ছে। প্রডিউসার সেখানে কি করছে, সেখানে দে আর মেকিং মানি, তারা টাকা বানাচ্ছে, তাদের টাকা হচ্ছে, আর আমাদের টাকাটা স্পেন্ড হয়ে যাচ্ছে। আমরা কি করছি, জবের দিকে বেশি ইন্টারেস্টেড। আর সেটা হচ্ছে কি, প্রডিউসার হচ্ছে তার হি ইজ ওনিং দ্য কোম্পানি, তার ওটা নিজস্ব কোম্পানি। আমাদের হচ্ছে স্যালারিড ওয়েতে আমরা চাকরি চিন্তা ভাবনা করছি, বা ধরুন যারা সেলফ এমপ্লয়েড তারাও কিন্তু একটা পার্টিকুলার ক্যাপড ইনকাম পাচ্ছে। ঠিক আছে, স্যালারি হলেও তার কিন্তু প্রতিটা মানুষের একটা এমআরপি থাকে, সেই বেসিসে তারা স্যালারি পায়। আপনি ধরুন এমন একটা কাগজে অ্যাড দেখলেন যেখানে 3 লাখ টাকা লেখা আছে স্যালারি, আপনার যদি সেই রকম পজিশন না থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন না, কারণ আপনি জানেন আপনার 3 লাখ টাকার মতন স্যালারি পাওয়ার মতো রেঞ্জ নেই, আপনার হয়তো 1 লাখ পাওয়ার রেঞ্জ আছে। ঠিক আছে, সেই কারণে কিন্তু ওখানে একটা ক্যাপিং চলে আসে, কিন্তু এখানে প্রডিউসার কিন্তু আনলিমিটেড ইনকাম পাচ্ছে। আচ্ছা, এই যেখানে হচ্ছে কনজিউমার প্ল্যান কি হচ্ছে, আমাদের বাইং হ্যাবিটটা এত চেঞ্জ করে দিচ্ছে, যেখানে আমরা জিনিস কিনতেই থাকছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেটটা কিন্তু মানে সবসময় ডেটের মধ্যে চলে যাচ্ছে। আর অন্যদিকে যদি প্রডিউসার প্ল্যান দেখি, তাহলে কিন্তু প্রডিউসার কি হচ্ছে, ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাচ্ছে, তার যে ইনকাম হচ্ছে, হি ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাসেট, সেখান থেকে সে কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কনজিউমার প্ল্যান্ট হচ্ছে ওল্ড ইকোনমি থিঙ্কিং, মানে সেই পুরনো স্টাইলে চিন্তা ভাবনা।
আমরা এই জিনিস কিনবো বা দোকান থেকে, পাড়ার দোকান থেকে জিনিস কিনছি কিংবা মলে গিয়ে কিনছি, এই ধরনের চিন্তা ভাবনা। কিন্তু প্রডিউসার প্ল্যান হচ্ছে কি নিউ ইকোনমি থিঙ্কিং, সে সবসময় নতুন নতুন ওয়েতে ইনকাম করার চেষ্টা করছে এবং তাতে কিভাবে মানুষকে ইন্টারনেট দিয়ে হোক বা বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে হোক কিভাবে তাদেরকে নিয়ে আসা যায়। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, কনজিউমার প্ল্যানের ক্ষেত্রে ইনক্রিজ লাইবিলিটিস, আমাদের লাইবিলিটিস বেড়ে যাচ্ছে ক্রমশ। ঠিক আছে, আপনি যদি টিভি কিনে আনেন সেটাও কিন্তু ইউ আর বাইং এ লাইবিলিটি, দ্যাট ইজ নট অ্যান অ্যাসেট। এটা যদি আপনারা দেখেন ওটা কিন্তু অ্যাসেটের মধ্যে পড়ে না, কারণ হচ্ছে ওখানে প্রায় 33% মতো ডেপ্রিসিয়েশন আছে ইয়ারলি যারা অ্যাকাউন্টস করেন। এটা কম্পিউটার কিনলেও সেটা 33% ডেপ্রিসিয়েশন আছে। কিন্তু প্রডিউসার প্ল্যান যখন হচ্ছে তখন কিন্তু তার অ্যাসেট কিন্তু বাড়ছে, সে যা ইনভেস্ট করছে সেখান থেকে কিন্তু হি ইজ ক্রিয়েটিং অ্যান ইনকাম, সেখান থেকে কিন্তু অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে। ঠিক আছে, আর কনজিউমার প্ল্যানে কি হয়, শর্ট টার্ম সেভিংস আমরা চিন্তা করি যে হ্যাঁ, আজকে ওই লোকটা 22% দিচ্ছে, ওর কাছে যাই, ও পাশের দোকান তো 20% দিচ্ছে, যাই হোক 2% তো আমার এক্সট্রা থাকলো, ওই সেভিংসটা নিয়ে চিন্তা করছি। কেউ কিন্তু সেভিংস সেভ করে কিন্তু কেউ বড় লোক হয়নি, ইনভেস্ট করে বড় লোক হয়েছে। যত ধরুন মিলেনিয়াস থেকে শুরু করে যারা রিচ পিপুল তারা কিন্তু ইনভেস্ট করে বড় লোক হয়, সেভিং করে কেউ বড় লোক হয়নি। আপনি 3 লাখ টাকা মাইনে পেতে পারেন, আপনি ভাবলেন আমি প্রচুর টাকা সেভিং করে আমি বড় লোক হবো, হতে পারবেন না, আপনাকে ইনভেস্ট করে বড় লোক হতে হবে। ঠিক আছে, আর সেখানে প্রডিউসারদের কি হচ্ছে, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে, একটার পর একটা তাদের কিন্তু অ্যাসেট বেড়ে যাচ্ছে এবং তাদের নেক্সট জেনারেশনও কিন্তু অনেক বেটার জায়গায় চলে যাচ্ছে। প্রডিউস এবারে দেখা যাক প্রডিউসার প্ল্যান আর প্রোজিউমার প্ল্যানের মধ্যে আমাদের ডিফারেন্সটা দেখা যাক। প্রডিউসার প্ল্যান হচ্ছে, যেমন প্রডিউসার আমি যেমন বলছি খুব কম আছে সংখ্যায়। ঠিক আছে, তার কারণ হচ্ছে সবার কাছে তো হিউজ ক্যাপিটাল নেই প্রডিউস করার মতন, আর সবাই কিন্তু রিস্কটাও নিতে পারে। সে কারণে যেহেতু রিস্ক নিতে পারে না, সেই কারণে কিন্তু প্রডিউসার অনেকের কাছে টাকা থাকলেও কিন্তু প্রডিউসার হতে পারে না এবং অনেক রিস্ক ফ্যাক্টর তার মধ্যে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু কনজিউমারের মধ্যে আমি, আর প্রজিউমার যারা যারা মানে কনজিউম করছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রডিউসারের কাজও করছে, প্রজিউমিং করছে, তাদের মধ্যে আমি এটা দেখাচ্ছি ডিফারেন্সটা। প্রডিউসার প্ল্যানে কি হচ্ছে, হি হ্যাজ টু কিপ অ্যান এমপ্লয়িজ, তাকে অনেক এমপ্লয়ি রাখতে হবে। প্রজিউমার প্ল্যানে কি হচ্ছে, আমাদেরকে যারা আমরা প্রজিউমার জিনিস কিনছি এবং বিজনেসও করছি এখান থেকে, সেখানে কিন্তু উই ডোন্ট হ্যাভ এনি এমপ্লয়িজ, আমাদের কিন্তু এখানে কোনো এমপ্লয়িজ নেই। সেকেন্ড হচ্ছে এখানে হিউজ ওভারহেড আছে প্রডিউসারের কাছে, যে প্রডিউস করছে মোদি কেয়ারের যিনি মালিক কিংবা যাদের ম্যানেজমেন্ট, তাদের কিন্তু একটা হিউজ, যেমন ধরুন মোদি গ্রুপের এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে মোর দ্যান 30,000 পিপুল হচ্ছে এমপ্লয়েড রয়েছে এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে। সেক্ষেত্রে এখানে কিন্তু হিউজ একটা ওভারহেড আছে, কিন্তু প্রজিউমার প্ল্যানে লো ওভারহেড, আর আমি বলি নো ওভারহেড, কোনো ওভারহেডই নেই। ঠিক আছে, প্রডিউসার প্ল্যানে কি হচ্ছে, অফিস ডিস্ট্রিবিউশন সিস্টেম সমস্তটাই তাদের দেখতে হচ্ছে, কিন্তু প্রজিউমার প্ল্যান যারা আমরা প্রডিউসার আমাদের কিন্তু হোম বেসড বিজনেস, এখানে কিন্তু উই ডোন্ট হ্যাভ টু লুক ফর ডিস্ট্রিবিউশন অর অফিস, আমাদের কোনোটাই নেই। ফোর হচ্ছে এক্সপেন্সিভ ই কমার্স সাইট তৈরি করতে হচ্ছে প্রডিউসারদের। ঠিক আছে, তো সেই এক্সপেন্সিভ যে ই কমার্স সাইট গুলো মেনটেন করতে হচ্ছে, তার জন্য যে ধরুন সেট আপ করতে হচ্ছে তাদের, তার জন্য যে ছেলে মেয়েদের আনতে হচ্ছে, তাদেরকে কিন্তু হিউজ টাকা মাইনে দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রজিউমার প্ল্যানে দেখুন, কারুর বাড়িতে যদি কম্পিউটার ল্যাপটপ থাকে বা স্মার্টফোন থাকে বা ইন্টারনেট যখনই থাকবে তখন কিন্তু তার কাজটা হয়ে গেল, হি ডাজন্ট রিকোয়ার এনিথিং এলস। তাহলে কি দেখা যাচ্ছে, প্রডিউসার প্ল্যানের ওপরে কত হিউজ প্রেশার দেখুন ওখানে। এবং প্রডিউসার প্ল্যানের মধ্যে আরেকটা বিশাল ব্যাপার চলে আসছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, হিউজ বাজেট তাদের থাকে। আর এই যে হিউজ বাজেট থাকে সেটাও কিন্তু তাদের মাথার মধ্যে রাখা থাকে যে আমি যখন প্রোডাক্টটার প্রাইসিং ঠিক করব তার মধ্যে কিন্তু এই বাজেটিং এর এই অ্যাডভার্টাইজমেন্ট বাজেটটা কিন্তু তার মধ্যে দেয়া থাকবে। কিন্তু প্রজিউমার প্ল্যানে দেখুন, ওয়ার্ড অফ মাউথ অ্যাডভার্টাইজমেন্ট, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, সেক্ষেত্রে কি হচ্ছে, আমি শুধু একজনকে শেয়ার করছি বিজনেস অপরচুনিটিটা। ঠিক আছে, এইটুকু করলেই কিন্তু আমার কাজ এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যেটা প্রডিউসার প্ল্যানে আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে তাদের প্রফিটটা কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে, নট অনলি মানে ওনারদের মধ্যে বাট উইথ দ্য শেয়ার হোল্ডার্স অলসো। যারা শেয়ার হোল্ডার আছে কোম্পানি দেখবেন, যারা শেয়ার
বিজনেসে আছেন বা শেয়ার মার্কেটের সঙ্গে কাজ করেন তারা জানেন বিশেষ করে। তো এই শেয়ার হোল্ডারদের মধ্যেও কিন্তু এটা ডিভিডেন্ড হিসেবে কিন্তু ওদের কাছেও যায়। কিন্তু এখানে প্রজিউমার প্ল্যানে কি হচ্ছে, পুরোটাই কিন্তু পুরো প্রফিটটাই কিন্তু আপনাদের কাছে চলে যাবে ডিরেক্টলি। সো বেসিক্যালি ডিফারেন্স এই জায়গাটা আমি যে হাইলাইট যেগুলো করলাম এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। এবারে ধরুন এই যে হিউজ অ্যাডভার্টাইজমেন্ট বাজেট যেটা প্রডিউসারের মাথায় রয়েছে, এই টাকাটা কিন্তু আপনার আমার পকেট থেকে চলে যাচ্ছে। এবং ক্যাটরিনা কাইফ কিন্তু আমার বৌদি হয় না, ঠিক আছে, যে আমি প্রতি মাসে যখনই একটা জিনিস কিনবো ও যে অ্যাড করেছে যে প্রোডাক্টে তা আমার পকেট থেকে সে টাকাটা সে নিয়ে চলে যাবে। আমি কিছুদিন আগে আমি বলছি বছর 4 আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখাচ্ছিল MS ধোনি সে যে টিভিএস ভিক্টর বাইকের অ্যাড করে, পার বাইকে সেই বছর 3-4 বছর আগের কথা বলছি, সেই বছর যা বিক্রি হয়েছিল আর তিনি যা টাকা নিয়েছিলেন সেটাকে ডিভাইড করলে দেখা যায় 3,500 টাকার বেশি পড়ে পার বাইকে ওই ভদ্রলোক পান, MS ধোনি। কিন্তু উনি কিন্তু জীবনে কোনোদিন মানে টিভিএস ভিক্টর বাইক চালাননি বা চালান না, এটা সবাই জানে, রাইট? তো এই যে অপরচুনিটিটা আছে, এই অপরচুনিটিটা কি আজকের নয়, কিন্তু এটা 100 বছরের পুরনো অপরচুনিটি এবং এটা মানে বিভিন্ন কান্ট্রিজে হয় এবং বিশেষ করে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় ডেভেলপড কান্ট্রিজে বেশি করে হয়। US নাম্বার 1-এ আছে, তারপরে চায়না, এইভাবে জাপান, জার্মানি এই ধরনের কান্ট্রিজে কিন্তু বেশি, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু এখন 15তে চলে এসছে। ইট ওয়াজ অ্যারাউন্ড 23 মানে 23rd র্যাঙ্কে ছিল কয়েক মাস আগে, ঠিক আছে, এখন কিন্তু 15তে চলে এসছে ওভারঅল টার্নওভার ওয়াইজ দেখতে গেলে নেটওয়ার্ক মার্কেটিং, ঠিক আছে। তো অপরচুনিটিটা কিন্তু রিয়েল অপরচুনিটি, এবং এখানে কিন্তু ইন্টারনেট আসার পরে কিন্তু এটা বুম হয়েছে। তার কারণ হচ্ছে এখানে ভীষণ ফাস্ট গ্রো করছে। এখানে আমরা বিভিন্ন ভাবে শেয়ার করতে পারি, যেটা আমি আগে বলছিলাম, সে কারণে কিন্তু এখন ইন্টারনেট আসাতে কিন্তু এটা আমরা বলি বাংলায় পোয়া বারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে উই হ্যাভ টু চেঞ্জ দ্য স্পেন্ডিং হ্যাবিটস। এটা আমি শেয়ার করছি, আমার যে নলেজটা আমি নিয়েছি সেই নলেজটাই শেয়ার করছি। এবারে আমি শুধু শেয়ারই করতে পারি সবার সঙ্গে, এবার কে নেবে কে কিভাবে নেবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এবারে এখানে শুধু স্পেন্ডিং হ্যাবিট চেঞ্জ করলে কি হয়, উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তার কারণ হচ্ছে আপনি যে স্পেন্ডিংটা করছেন, আমি একটা ছোট্ট হিসেব বলছি, এটা আমি এখন স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি না। ধরুন অ্যাভারেজ একটা যদি সংসারে 4 জন লোক থাকে কি 5 জন লোক থাকে, আপনাদের কি মনে হয় অ্যাভারেজ একটা বাড়িতে কত টাকার জিনিস লাগতে পারে মানে দৈনন্দিন জীবনে? 3,000। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম 3,000ও ছেড়ে দিলাম, 2,000 টাকার প্রোডাক্ট লাগে। তো 2,000 টাকা যদি লাগে এক বছরে কত লাগে? 24,000 টাকার প্রোডাক্ট এক বছরে। সেটা আগামী মোটামুটি ধরুন 30 বছর যারা এখানে আছি আরো 30-40 বছর বাঁচবো। আমি যদি আগামী 10 বছর ধরি, তাহলে 24,000 টাকা যদি এক বছরে লাগে, তো 10 বছরে 2,40,000 টাকা হয়। আর এটা দেখা গেছে স্ট্যাটিস্টিক্স বলছে প্রতি 10 বছর ছাড়া ছাড়া মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্টের জিনিস দাম ডাবল হয়ে যায়। সেক্ষেত্রে ওই জিনিসটা 2,000 টাকার জিনিসটা 4,000 টাকা লাগবে। তো আগে 10 বছরে দেখা গেল 2,40,000 টাকা আপনার খরচা হয়েছে, পরের 10 বছরে সেটা দেখা যাবে তার ডাবল হয়েছে 4,80,000 টাকা। 4,80,000 আর এইদিকে 2,40,000 কত হচ্ছে, ওই দুটো অ্যাড করুন। এইভাবে যদি আপনি দেখেন আগামী 30 বছরে যে টাকাটা আপনি স্পেন্ড করবেন সেই পুরো টাকাটাই কিন্তু আপনার বেঁচে যাবে, এবং এখানে প্রজিউমিং করলে পুরো টাকাটাই কিন্তু আপনার কাছে আসছে। তার কারণ হচ্ছে এখানে যখন আপনি প্রোডাক্ট কিনছেন বিভিন্নভাবে আপনাকে কিন্তু ডিসকাউন্ট অ্যালাউ করা হচ্ছে, লয়্যালটি স্কিম দেওয়া হচ্ছে, প্লাস আপনি যখন লোকেকে শেয়ার করবেন, আপনি কয়েকজনকে শেয়ার করলে যদি আপনার প্রতি মাসের টাকা যে খরচা হয় সেটা যদি বেঁচে যায় তাহলে কেমন লাগবে? আপনি যদি 10-12 জনকে আপনি স্পন্সর করেন কিংবা শেয়ার করেন, তারাও জিনিস যদি কেনে, তাহলে আপনার যা ইনকাম হবে তাহলে কিন্তু ওই 2,000 টাকার প্রোডাক্ট আপনার কাছে ফ্রি হয়ে যাবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। মানে সারা জীবনের জন্য কিন্তু টাকাটা ফ্রি হয়ে গেল, কারণ ওই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে আসতে শুরু করছে, এবং এটা কিন্তু ক্রমশ বাড়বে, এক্সপোনেনশিয়ালি বাড়ে যদি আপনার নেটওয়ার্কটা 2 দিন পরে ঠিক হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের একটু ভেবে দেখার ব্যাপার আছে, ঠিক আছে। এখানে মিলিয়নস অফ পিপল ক্যান চেঞ্জ দেয়ার লাইফ, ইউ ক্যান চেঞ্জ টু। সারা বিশ্বে যদি মানুষ তাদের এত লাইফ চেঞ্জ করতে পারে, ইভেন আমি বলছি নেটওয়ার্ক মার্কেটিং এ যারা সাকসেসফুল হয়েছেন, বিদেশের কথা বলছি, দেশের কথা এখনো আমি বলছি না, শুধু বিদেশের কথা বলছি,
বিদেশে কিন্তু এখনো যেরকম আছে, ইভেন পিপল আর ওনিং আইল্যান্ড, তাদের নিজেদের আইল্যান্ড আছে, জেট প্লেন আছে। আর ইন্ডিয়াতে এখন জ্যাগুয়ার, মার্সিডিজ বেঞ্জ আমাদের কলকাতাতেই অনেকগুলো আছে, যেগুলো কিন্তু এই এখান থেকে এসেছে। এবং তাদের ইনকাম কারোর 30 লাখ, কারোর 50 লাখ, ইভেন 1 কোটি ক্রস করে গেছেন আমাদের ডক্টর সুরেখা ভার্গবে। তো এইটা কিন্তু প্রুভেন অলরেডি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ অলসো এনকারেজিং। সেক্ষেত্রে অপরচুনিটি ইজ রিয়েলি ওয়ার্দি। এটা কিন্তু চিন্তার একটা জায়গা রয়েছে। থ্যাংক ইউ সবাইকে আমাকে টাইম দিয়ে শোনার জন্য। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। লাস্টের গল্পটা হবে না? হ্যাঁ গল্প, হ্যাঁ গল্প হবে তো। হ্যাঁ, এই যে অপরচুনিটিটা আমি বললাম, আমি যেটা কথায় কথায় বললাম, এবারে বলার পরে সবাই অনেকে শুনলো, এর মধ্যে অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে যারা নতুন আছেন তারা হয়তো ভাবছেন না কি করব, এটা কি করা ঠিক হবে কি না হবে। এই চিন্তা ভাবনা করতে করতেই অনেক সময় চলে যায়। অনেকে হয়তো এই বিজনেসে এসেছেন কিন্তু তারপরেও চিন্তা ভাবনা করতে করতে দেখা যাচ্ছে অনেক সময় চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এই গল্পটা দিয়ে একটা বোঝাতে চাইছি যে আমার এক বন্ধু ছিল, ঠিক আছে, ওর নাম রাকেশ সিং। তো দিল্লি থেকে আসছিল কলকাতায়। তো ওর এখানে দাড়ি ছিল, উপরে পাগড়ি ছিল। তো ও একটা ওজনের মেশিন হলো, ওয়েইং মেশিন, সেখানে এসে ও পয়সা দিয়ে ওখান থেকে একটা চিকচিক চিকচিক করে একটা চিরকুট বেরোলো। বলছে, ওখানে বলা আছে ইউ আর রাকেশ সিং, ইউ ওয়ে 81 কেজি। তারপরে এইভাবে ওর মধ্যে লেখা রয়েছে। তো ও ভাবছে ও কি, মেশিনটা আমাকে কি করে চিনতে পারলো, ও আমাকে রাকেশ সিং কি করে বলছে, দাঁড়া আমি এটা দেখি ও কি করে আমাকে এটা বলছে। ও আমি একটু ঘুরে আসি। ঘুরে এসে কি করলো, ও দাড়িটা কেটে চলে এলো, এসে আবার মেশিনে দাঁড়ালো, আবার একটা পয়সা ফেললো, আবার একটা চিকচিক চিকচিক করে কাগজ বেরোলো, তাতে আবার একই কথা লেখা, ইউ আর মিস্টার রাকেশ সিং, ইউ ওয়ে 81 কেজিস, ইউ উইল বি ক্যাচিং দ্য ফ্লাইট টু ক্যালকাটা। বলছি এইটা কি করে হয়, এ তো হতে পারে না। আবার চলে গেল, ও গিয়ে পাগড়িটা খুলে ফেললো, খুলে চুল কেটে চলে এলো পুরো ন্যাড়া হয়ে, এসে আবার পয়সা দিল। পয়সা দেওয়ার পরে দেখা যায় আবার চিকচিক করে কাগজ বেরোচ্ছে, আবার সেই একই কথা লেখা। ও বলছে আরে তো মাথা খারাপ হয়ে গেল তো, আমাকে এইভাবে কি করে চিনতে পারছো। ঠিক আছে, আমি দাঁড়াও গিয়ে আবার চেঞ্জ করে আসবো। ও গিয়ে আবার করলো কি, ওর এখানে যে মোচটা ছিল পুরো উড়িয়ে দিল, অন্য ড্রেস করে টুপিটাকে পেছন দিক করে ও সামনে এসো, এবারে পেছন দিক দিয়ে ঘুরে টাকাটা দিল যাতে মুখটা না দেখতে পারে। যখন টাকা দিল আবার চিকচিক চিকচিক করে কাগজ বেরোলো, সেখানে আবার সেই একই কথা, ইউ আর মিস্টার রাকেশ সিং, ইউ ওয়ে 81 কেজিস, ইউ উইল বি ক্যাচিং দ্য ফ্লাইট টু ক্যালকাটা। বলছে এইটা তো হতেই পারে না, আমি তো পেছন দিক ফিরে দিলাম তাও ও কি করে দিচ্ছে। তখনই ওটা ওর মাথায় এলো, ঠিক আছে একটা কাজ করা যাক, আমি আরেকটু অন্যরকম ভেষ ধরে আসবো। গিয়ে আবার অন্য ধরন ভেষ ধরে এলো, এসে মুখের সামনে ব্যাগটা রেখে যাতে পুরো বডিটা গার্ড থাকে সেই হিসেবে আবার পয়সা দিল। আবার সেই একই লেখা বেরোলো, কিন্তু লাস্টে লেখা আছে ইউ হ্যাভ জাস্ট মিস দ্য ফ্লাইট। তো আমার এইটা থেকে একটা জিনিস বলার, যে যারা চিন্তা ভাবনা করেই যাচ্ছেন, ঠিক আছে দেখছি এ কি হয়, এটা কি হয়, এটা কি হতে পারে, এইভাবে চিন্তা করতে থাকছে, তাদের কিন্তু আলটিমেটলি দেখা যাবে চিন্তা করতে করতে কিন্তু তার আশপাশের লোকেরা বেরিয়ে চলে গেছে, উনি কিন্তু ওই জায়গাতেই থেকে যাবেন। তো আজকে আমার গল্পটা এখানে শেষ করলাম। গুড নাইট এভরিবডি। যারা আজকে নতুন জয়েন করেছে তাদেরকে ওয়েলকাম, এবং একটু টাইম বের করে যদি মাঝে মাঝে আসেন খুবই ভালো লাগবে সবাইকে বলছি। এবং আমাদের এখানে একটু অন্য ধরনের আমরা মিটিং করি আর কি, আমাদের মোদি কেয়ার ফ্যামিলির মধ্যে। আমাদের এখানে শেয়ার ইয়ার প্যাশন হয় বিভিন্ন রোববারে, যেখানে যার যার ট্যালেন্ট তারা শো করে। স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। আচ্ছা আচ্ছা, এবারে ওভার টু গৌতম দা। থ্যাংক ইউ শুভাশিস, তুমি একটা আজকে মানে অসাধারণ মানে দারুণ। হ্যাঁ দারুণ, এটা আমার শোনার অনেকদিন ইচ্ছা ছিল, সুভাষিস দাকে বলেছিলাম। দারুণ। পার্ট 2টা বাকি আছে।
হ্যাঁ তো আপনাকে এখনই বলবে নাকি? না 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 আর next বলবো না। Wednesday। বেশ শুনতে লাগছিল কিন্তু। হ্যাঁ ভালো জিনিস অল্প অল্প ভালো লাগে। হ্যাঁ একসঙ্গে সব দিলে তো হজম হবে না, বদ হজম হয়ে যাবে, ঠিক হ্যাঁ ঠিক। ঠিক। ওই জন্য দেয়া যাবে। কারো কারো তো আয়রন বডিও থাকে। সবাই তো না, তোর মতো না, তোর দেয়া- আয়রন বডি তো চারদিকে সাইডে ফুলে এটা তো যাচ্ছে। সবার জন্যই, কারো কারো আয়রন